বাবার উপর থেকে আমার ভালোবাসা সেদিনই উঠে গিয়েছিল যখন মায়ের মৃত্যুর একদিন আগে মাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছিল। মা ও বিনা বাক্যে সাইন করে দিয়েছিল। মায়ের চোখে মুখে বেদনার ছাপ, আর বাবার চোখে আনন্দ, যেন কতদিন পর ঘাড় থেকে একটা বোঝা নামাতে পেরেছে। বাবার এই কাণ্ড আমি দরজার আড়াল থেকে দেখেছি। বাবা আমাকে দেখেনি। বাবা বাসা থেকে বের হয়ে যেতেই মা আমাকে কাছে ডেকেছিল। আমি মাথা নিচু করে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না আমি। কিভাবেই বা পারব? আমার মায়ের কষ্ট দেখতে যে আমার ভীষণ খারাপ লাগত। আমি জানি আর 5টা স্বাভাবিক পরিবারের মতো আমাদের পরিবারটা স্বাভাবিক না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। সেই সুবাদে আমার তো রাজকন্যার হালে থাকার কথা, কিন্তু আমি সেভাবে নেই। বাবা আমাদের সাথে থাকে না। আমি মায়ের আদরেই বড় হয়েছি। মাসের শেষের দিকে বাবা ভোর সকালে আমাদের বাসায় আসত। পরের মাসের যাবতীয় যা যা দরকার হয় সব কিছুর খরচ দিয়ে দুপুরেই চলে যেত। মাঝে মাঝে আমার সাথে সারাক্ষণ গল্প করত। তখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হতো। কিন্তু বাবা মায়ের সাথে দরকার ছাড়া কোনো বিশেষ কথা বলত না। মিথ্যা বলবো না, বাবা যে খরচ দিত তার অর্ধেকও আমাদের লাগত না। কিন্তু মায়ের তার স্বামীর অভাব আর আমার বাবার অভাবটা থেকেই যেত। আমি জানি আমরা আলাদা রকম পরিবার। কেউ আমাকে কিছু বলেনি। বাবাও না, মাও না, কেউই বলেনি। কিন্তু আমি জানি বাবার আরও একটা সংসার আছে, আরও একটা পরিবার আছে যাদের সাথে বাবা থাকে। আমার মাঝে মাঝে বাবাকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, বাবা, আমার কি আরও ভাইবোন আছে? তারা কেমন? তারা কি তোমাকে ভালোবাসে? তুমিও কি তাদের ভালোবাসো? কিন্তু আমি পারি না, চাইলেও পারি না। কেন যে পারি না জানি না। হয়তো আমাদের মাঝে চিরাচরিত বাবা মেয়ের সম্পর্ক নেই বলে। সে যাই হোক, মা যখন আমাকে নিজের কাছে ডেকে পাশে বসিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আর বেশি সময় বাঁচব না, তুমি জানোই মা। বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমার খুব কান্না পেল। আমি জানি মা মারা যাবে। মায়ের খুব কঠিন অসুখ হয়েছে। এইভাবে আমায় ছেড়ে চলে যাবে মা, আমি বিশ্বাস করতে পারিনি প্রথমে। কিন্তু এখন মেনে নিতেই হয়েছে। আমি জানি মা বাঁচবে না। তাই মায়ের সামনে হাসিখুশি থাকার চেষ্টা করি সব সময়। মনে মনে বাবাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করি। বাবা একটু ভালোবাসলে মায়ের এই অবস্থা হতো না হয়তো। আমি জানি মা, তুমি আমার এই অসুস্থতার জন্য নিজের বাবাকে দায়ী করো। কিন্তু বিশ্বাস করো মা, মানুষটা মোটেও এইসবের জন্য দায়ী নন। উনি অনেক ভালো। আমাদের দায়িত্ব নিয়েছেন, এই তো অনেক। আমি কিছু বলতে যাব তার আগে মা আমাকে থামিয়ে দিয়ে ওয়ার্ড্রোবের কাছে গিয়ে একটা ডায়েরি নিয়ে আসলো। আমার পাশে বসে সেটাতে গভীর মমতায় হাত বুলাতে বুলাতে বলল, এই যে ডায়েরিটা দেখছ, এইটা হচ্ছে আমার জীবন। আমার জীবনের সবকিছুই আমি এইখানে লিখে রেখেছি। আমি জানি মা, আমরা কেউ না বললেও তুমি জানো যে তোমার বাবার আরও একটা পরিবার আছে। সে তাদের সাথেই থাকে। আমার মৃত্যুর পর তুমি তোমার বাবার সাথে সেখানে যাবে। তোমার বাবার স্ত্রীকে এই ডায়েরিটা দিও মা। আর বলো যে আমাকে ক্ষমা করতে। আমি অবাক নয়নে মায়ের দিকে তাকালাম। মায়ের চোখে পানি। মা হাসার ব্যর্থ চেষ্টা করে বলল, আমাকে কথা দাও মা, সবকিছু জানার পর আমাকে ভুল বুঝবে না। আমি জানি
আমি ভুল করেছি, পাপ করেছি, যে পাপের ক্ষমা হয় না। কিন্তু আমি তো তোমার মা, তোমার জন্য বেঁচে আছি, না হলে তো কবেই মরে যেতাম। আর হ্যাঁ, যেখানে যাবে সবাই যা বলবে তাই করবে, সেখানে তো আর আমি থাকব না তোমাকে দেখে রাখার জন্য। আর হ্যাঁ, তুমি যখন সবকিছু জানবে তোমার বাবাকেও বলবে আমাকে ক্ষমা করতে। পারবে না মা বলতে? আমি মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম, কিন্তু কোনো প্রশ্নই করতে পারিনি। মায়ের শেষ সময়ে এসে তাকে কোনো প্রশ্ন করে বিব্রত করতে চাইনি। সেই রাতে বাবা আর বাসায় ফিরেনি। এমনিতেও সে আমাদের বাসায় রাতে কখনোই থাকেনি। কিন্তু অনেক মানুষ এসেছিল, তারা নাকি আমার মায়ের আত্মীয়। কেউ আমার নানা, নানি, খালা, মামা, মামি আর তাদের বাচ্চারা। আমাদের 2 রুমের ছোট্ট কামরাটা কানায় কানায় ভরে উঠেছিল। নানি নামের মানুষটা মাকে জড়িয়ে ধরে, সে কি কান্না! মা এমনভাবে তাদের সাথে কথা বলছিল যেন তারা তার কত আপন। আমি শুধু চুপচাপ সবকিছু দেখছিলাম। নানি নিজে হাতে মাকে খাবার খাইয়ে দিল, মায়ের চুলে বিলি কেটে দিল, তেল দিয়ে দিল। খালাম্নি মাকে নতুন জামা পরিয়ে দিল। আমি যেন চোখের সামনে থেকেও আড়াল হয়েছিলাম। কিন্তু একসময় সবাই আমার দিকেও নজর দিল। মা নানির হাত ধরে বলল, আমি চলে গেলে ওর বাবাকে খবর দিও মা, ওকে ওর বাবার সাথে পাঠিয়ে দিও। কেন? ওর সাথে কেন ওকে দিব? আমরা কি মরে গেছি নাকি? এতদিন শর্তানুযায়ী আমরা কেউ কিছু করতে পারিনি তোর জন্য, কিন্তু তোর মেয়ে আমাদের দায়িত্ব, আমাদের কাছে থাকবে ও। মামা বলল, না ভাইয়া, আমি চাই না ও তোমাদের সংসারে যাক। ওর খুব ইচ্ছে ওর বাবা মায়ের সাথে থাকা, কিন্তু আমার জন্য তা সম্ভব হয়নি। এইবার থাকবে। আপু, তোর কি মনে হয় ওর বাবার বউ ওকে ভালোবাসবে? ভালো না বাসলেও ওকে ভালো রাখবে, এইটুকু আমি জানি। সবাই তো আমার মতো খারাপ বা স্বার্থপর না। বলেই মুচকি হাসল মা। আহ, আজকের দিনে এইসব কথা কেন? রাশভারী গোছের নানা নামের মানুষটার এক ধমকে পরিবেশটা বেশ ভারী হয়ে উঠল। এর পরের কাহিনী খুব সংক্ষেপ। তার পরের দিন রাতেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। সে রাতেই বাবাকে খবর দেওয়া হল। বাবা ভোর রাতের আগেই বাসায় এসে পৌঁছল। সেই প্রথম বাবার চোখে মায়ের প্রতি একটু কষ্ট দেখতে পেয়েছিলাম। কিন্তু বাবাকে আমার একদমই সহ্য হচ্ছিল না। বারবার মায়ের বলা কথাগুলো আর বাবার ব্যবহার মায়ের মৃত্যুর জন্য দায়ী করছিলাম। নানু আর খালার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, আর আমি ছিলাম নির্বাক। কিন্তু মায়ের খাটিয়া যখন নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমার জীবনটাকেই নিয়ে যাচ্ছে। হাউমাউ করে কেঁদেছিলাম আমি। 7 দিন নানিরা আমাদের সাথে ছিল। তারপর বাবার সাথে কথা বলে চলে গিয়েছিল। বাবা আমার স্কুল থেকে সব কাগজপত্র নিয়ে আমাকে নিয়ে এখন চলেছে ঢাকার পথে। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, সামনে কি হতে চলছে। যেখানে যাচ্ছি সেখানে সবাই যে আমাকে সহজে মেনে নিবে না সেটা জানি। আমার প্রয়োজনীয় জিনিসপত্র আর মায়ের ডায়েরিটাকে সঙ্গী বানিয়ে আমি চলেছি আমার নতুন ঠিকানায়। পেছনে ফেলে আমার মা আর আমার মায়ের স্মৃতিগুলোকে। একটা বিকট শব্দ করে বাসটা ব্রেক কষলে আমি বাসের সামনের দিকে ঝুঁকে পড়তে গিয়েও থেমে গেলাম। দেখলাম একটা শক্ত হাত আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। মানুষটা আমার বাবা।
কয়েক মুহূর্ত লাগলো আমি কোথায় আছি সেটা বুঝতে। দ্রুতই মস্তিষ্ক সচল হল। মনে পড়ল আমি কোথায়। হ্যাঁ, আমি বাবার সাথে। বাবার সাথে আমার নতুন পরিবারে যাচ্ছি। তার মানে মা আমার কাছে নেই। মা আর বেঁচে নেই। মায়ের মৃত্যুটা আমি এখনও মেনে নিতে পারিনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় মা আমার কাছেই আছে, ডাকলেই চলে আসবে। কিন্তু আসেনি। এই কয়েকদিন ঘুম ভাঙলে হয়তো খালাম্নি না হয় নানি এসেছে। কিন্তু এখন কে আসবে? বাবা আসবে? নাকি অন্য কেউ? নাকি আসলেই কেউ আসবে? নাকি কেউ আসবেই না? ব্যথা পেয়েছ মা? কোথাও লাগেনি তো? ভয় পেয়েছ? বাবার প্রশ্নে বাস্তবে ফিরে এলাম আমি। মা? বাবা আমাকে এইভাবে মা বলে ডাকবে আমার কল্পনার অতীত ছিল বিষয়টা। ভিতর থেকে যেন কেউ কান্নার একটা কল খুলে দিল। এতটুকু আদরেই আমার ভীষণ কান্না পেতে থাকল। আমি বুঝতে পারলাম না আমি কষ্টে কান্না করছি নাকি সুখে। আমি মাথা নাড়িয়ে না বললাম। বাবাসহ আরও কয়েকজন মানুষ ড্রাইভারের সাথে কথা বলল। বাবা ফিরে এসে আমাকে বলল, আমাদের নামতে হবে মা। বাস একটু খারাপ হয়েছে। সামনেই গ্যারেজ আছে। কিছুক্ষণ পরেই কিছু লোক আসবে। ওরা ঘণ্টাখানেকের মাঝে ঠিক করে দিবে। বাসের ভিতরে বসে থাকতে আমার ভালো লাগে না। দম বন্ধ লাগে। চলো বাইরে যাই। 5 মিনিট হাঁটলেই একটা ধাবার মতো কিছু একটা পাব। বের হও মা। আমি মন্ত্রমুগ্ধের মতো করে বাবার পিছনে গেলাম। বাসের লাইটের মৃদু আলোয় হাতঘড়িতে দেখলাম রাত 4টার কাছাকাছি। তার মানে ভোর হতে খুব দেরি নেই। আমাদের সাথে আরও কিছু মানুষ যাচ্ছিল। বাবা সবার সাথেই কথা বলতে বলতে হাঁটছিল। একজন লোক আমার দিকে তাকিয়ে বাবাকে প্রশ্ন করে, ভাই, ও কি আপনার মেয়ে? বাবাও হেসে জবাব দেয়, হ্যাঁ, ও আমার মেয়ে। আমি দেখেই বুঝেছিলাম। বাবা মেয়ের চেহারা তো একেবারে একই রকম। একেবারে কার্বন কপি একজন আরেকজনের। যে কেউ দেখেই বলে দিবে যে ও আপনারই মেয়ে। আমি একটু মুচকি হাসলাম। আসলেই বাবা আর আমার চেহারায় অনেক মিল। মা বলতো আমার হাসিটাও নাকি বাবার মতো। এমনকি নাকটাও। মা মাঝে মাঝে অভিমান করে বলতো, তোকে পেটে ধরেছি আমি। পুরো প্রেগন্যান্সির সময় আমি তোর আর আমার খেয়াল রেখেছি। আর তুই হয়েছিস তোর বাপের মতো। এইটা কি ঠিক কাজ করেছিস তুই মা? বলতো আমাকে। মায়ের কথাগুলো শুনে আমি খিলখিল করে হাসতাম। আমার সময় কাটতই মায়ের সাথে। তাই মায়ের সাথেই বন্ধুত্ব ছিল। কিন্তু এখন সবই স্মৃতি। শত খুঁজলেও মাকে আর ফিরে পাব না, পাব শুধু স্মৃতিগুলোকে। কিন্তু স্মৃতিগুলোতে যে দগদগে ঘা। আর বাবার প্রতি তীব্র ঘৃণা কিংবা অভিমান। মাঝে মাঝে মনে হয় বাবার প্রতি অনুভূতিটি ঘৃণা। আবার মায়ের কথাগুলো মনে পড়লে মনে হয় অভিমান। কিছুক্ষণ পরই আমরা রেস্টুরেন্টে বসে খাওয়া শুরু করলাম। কোনোদিন ভাবিনি বাবার সাথে এইভাবে বাইরে এসে খেতে পারব। স্কুলে বান্ধবীদের দেখতাম ওদের বাবারা এসে ওদের নিয়ে যেত। ছুটির দিনে বাবার সাথে ঘুরতে যেত। বছরের শেষে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত। আমাকে এসে ছবি দেখাতো, কত কি করেছে সেই সবের গল্প বলতো। একবার এক বান্ধবী সিলেট থেকে ফিরে এসে বলেছিল ও নাকি পাহাড় দেখেছে। আমারও ভীষণ ইচ্ছে হলো পাহাড় দেখার। মনে মনে ভাবল, এইবার বাসায় বাবা আসলে বাবাকে বলে কোনোভাবে সিলেট যাবেই।
কিন্তু মেয়েটি যখন বলল ও পাহাড়ে উঠতে ভয় পাচ্ছিল, তখন ওর বাবা ওকে পিঠে নিয়ে পাহাড়ে উঠেছিল। মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। বাবার পিঠে কেউ উঠে নাকি? বাবা ব্যথা পায় না? মেয়েটি তখন একা একাই বলছিল, জানিস আমার বাবা আমাকে কত ভালোবাসে। আমি যখন ছোট ছিলাম তখন বাবা অফিস থেকে ফিরে আমার সাথে ঘোড়া ঘোড়া খেলত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, ঘোড়া ঘোড়া কি খেলা? বিস্ময়ে চোখ বড় বড় করে মেয়েটি আমাকে উত্তর দিয়েছিল, তুই তাও জানিস না? বাবা হামাগুড়ি দিত, আর আমি বাবার পিঠে উঠে বলতাম, ঘোড়া এইদিকে যাও, ওইদিকে যাও, তুই ক্লাস 4-এ পড়িস, তাও ঘোড়া ঘোড়া খেলা জানিস না? বলেই খিলখিল করে হেসে উঠেছিল মেয়েটি। বাবা, আমাকে আইসক্রিম কিনে দাও না। ও বাবা, আইসক্রিম কিনে দাও। একটা বাচ্চার চিৎকারে বাস্তবে ফিরে আসি আমি। বাচ্চাটার দিকে তাকিয়ে ভাবলাম, আমি কখনো আবদার করার সুযোগও পাইনি বাবার কাছে। আবার তো ঘোড়া ঘোড়া খেলা। সবাই কি আর আমার বান্ধবীর মতো ভাগ্যবতী হয়? একটা কাপলকে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা মেয়েও আছে তাদের সাথে। বাচ্চাটাকে মুখে তুলে খাবার খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করছে। বাবাটা কিছুক্ষণ পরে নিজের মুখটাকে জোকারের মতো করছে। তাতে বাচ্চাটা খিলখিল করে হাসছে, আর সেই সুযোগে মা বাচ্চাকে খাওয়াচ্ছে। আমার অস্থির লাগতে শুরু করল। আমি যেন অন্য এক জগতে এসে পড়েছি। এইখানে সবকিছু আমার জগতের বিপরীত, আমার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। একটা বাচ্চা মেয়েকে মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। আমার হঠাৎ করেই মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও আমাকে এইভাবে খাইয়ে দিত। আমায় ভালোবাসার জন্য কেউ ছিল না বলেই হয়তো মা আমাকে এত ভালোবাসত। আমাকে কোনো কাজই করতে দিত না। আমার সবকিছু মুখের সামনে এনে রাখত। রান্না করা ভাত আর গ্লাস ভর্তি পানি সবসময় পেয়েছি আমি। এতটাই আদুরে ছিলাম আমি। কিন্তু যখন মা অসুস্থ হয়ে পড়ল, আমাকে মা নিজেই হাতে ধরে সব কাজ শিখিয়েছে। এখন সবই পারি আমি। হয়তো মা জানত এই রকম দিন আসবে কোনোদিন, তাই হয়তো তার আগাম প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আজকের এই খাবারটা আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। একবার ইচ্ছে হলো বাবাকে বলি, বাবা, আমাকে একটু খাবার খাইয়ে দিবে? কিন্তু বলতে পারলাম না। জোরতা কিংবা ভয়, দুটোর একটা কিংবা দুটোই হয়তো কাজ করছিল মনের মধ্যে। আর তাছাড়া 16 বছরের মেয়েকে কেউ কেন খাইয়ে দিবে, যেখানে আমি সামনের বছরই এসএসসি দিব? এখন কি আমার আবদার করা মানায়? যেখানে আবার আমার মা এই দুনিয়াতে নেই। আমার হঠাৎ কি হলো জানি না। আমি কোনো কিছু না ভেবেই দৃঢ় গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আমাদের সাথে তুমি থাকতে না কেন? অন্য 10টা পরিবারের মতো আমরা কেন একসাথে থাকতাম না? আমাদের কি এমন দোষ ছিল যে তুমি আলাদা থাকতে? আমার আর আমার মায়ের সাথে কেন এমন অবিচার করেছ? আমার করা এহেন প্রশ্নে বাবা হঠাৎ হতমত খেয়ে গেল। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, অবিচার? অবিচার করেছি তোমাদের সাথে? কিভাবে অবিচার করলাম? বলো আমাকে। বাবার এই রকম জবাবে আমি থতমত খেয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, তাহলে তুমি শুধু কেন তোমার আরেকটা পরিবার নিয়েছিলে? কেন আমার মাকে সময় দাওনি? পরিবার? তোমার মা আমার পরিবার ছিল? তোমার মা কি তোমাকে এই 16 বছরে তোমাকে কিছুই বলেনি? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। বাবা আবার বলতে শুরু করল,
আগুন চিনো মায়া? আগুন, যা সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। তোমার মা আমাকে সেই আগুনে ঠেলে ফেলে দিয়েছে। 17 বছর ধরে আমি সেই আগুনে জ্বলছি। তোমার মায়ের করা একটা ভুল আমাকে সারা জীবন জ্বালাচ্ছে। প্রতি মুহূর্তে আমার মনে হয় আমার জীবনটা এই বুঝি শেষ হয়ে গেল। 17 বছর ধরে আমি জ্বলছি। আর এখন আমার পরিবার জ্বলবে। আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে হয়তো। বুঝলে তুমি? আমি মুহূর্তেই মিয়ে গেলাম। কি এমন করেছিল আমার মা, যার দাম তাকে সারা জীবন ধরে দিতে হলো? নিজেকে বুঝালাম, আমাকে জানতে হবে সবকিছু। আমাকে টিকে থাকতে হবে। সামনে যাই হোক না কেন, আমাকে সক্ষম থাকতে হবে। বাবার দিকে তাকিয়ে বললাম, আমার মা মারা গেছে 7 দিন আগে, প্লিজ একজন মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলো না। বলেই মাথা নিচু করে রাখলাম। বাবাও আর কিছু না বলে চুপচাপ খেতে লাগল। বাসে উঠে আবারও চুপচাপ বসে রইলাম। জানি না কি হবে সামনে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে সকালের বাতাসটা উপভোগ করলাম। আর ভাবলাম, ইসোস, মা যদি এখন আমাদের সাথে থাকত। মানুষ কল্পনাতেই সুখী। আমিও না হয় হলাম। মায়ের গায়ের ওমটা যদি এখন পেতাম। আমার মনে হলো মা আমাদের সাথেই আছে। আমরা 3 জন। হ্যাঁ, আমাদের পরিবার। বাবা পরম যত্নে মায়ের খোলা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিচ্ছে। আমি তাদের ভালোবাসার এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করছি। ইসোস, খুব বেশি কি ক্ষতি হতো যদি এমনটা হতো? সৃষ্টিকর্তা কি এমনটা করতে পারতেন না? একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে মায়ার বুক চিরে। গেস্টরুমের পর্দার এক অংশ ধরে দাঁড়িয়ে আছি আমি। এই রুম থেকে সরাসরি ড্রয়িং রুমটা দেখা যাচ্ছে। অনেক মানুষ সেখানে। একটা বাচ্চা শুকনো মুখে বসে আছে সোফার উপর। পা দুইটাও সোফার উপরেই রেখেছে। মুরুব্বি মতো একটা মানুষ চিৎকার চেঁচামেচি করছে। কেউ একজনকে কুলাঙ্গার বলে সম্বোধন করছে। তার পাশে ফর্সা করে মোটামত একটা মহিলা বসে আছে। তার মুখ রাগান্বিত। থেকে থেকে সেও মুরুব্বি মতো মহিলার সাথে রাগারাগিতে যোগ দিচ্ছে। আর কিছুক্ষণ পরপর ফোন করে কাদেরকে যেন আসতে বলছে। আর একজন মধ্যবয়সী মহিলা। বয়স হয়তো 40-এর কাছাকাছি হবে। সে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। কিন্তু একটু আগেই আকাশ বাতাস এক করে গগনবিদারী চিৎকার করে পরিবেশটা ভারীও করে তুলেছিল। কিছুক্ষণ পরপরই জ্ঞান হারাচ্ছিল। আর অনবরত বলছিল, আমাকে ঠকালে কেন? আমি তো সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে এসেছিলাম, আমাকে কেন ঠকালে? সোফায় বসে থাকা বাচ্চাটা মাঝে মাঝে মামা বলে মহিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখনো এসে জড়িয়ে ধরছে। আরও একজন আছে। আমি তাকে দেখতে পাচ্ছি না। সে আমি আসার কিছুক্ষণ পরেই অপর পাশের একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। কেউ না বললেও আমি বুঝতে পেরেছি, এই মেয়েটি ওর বোন। কারণ এই মেয়েটিও দেখতে প্রায় তার মতো। বলতে গেলে মেয়েটিও তার বাবার মতোই হয়েছে। কিন্তু বাচ্চা ছেলেটি হয়েছে তার মায়ের মতো। মেয়েটির বয়স 12 কি 13 হবে হয়তো। ছেলেটির হয়তোবা 10-11। আর ওদের মায়ের বয়সও কম, আমার মায়ের চাইতেও কম। আমার হঠাৎ মনে হলো, আমার মা হয়তোবা বাবার প্রথম স্ত্রী। আর এই মহিলা দ্বিতীয়। কারণ এর বয়সও কম। আবার এই বাচ্চাদের বয়সও কম। আমি এদের চাইতে অনেক বড়। কিন্তু যদি এই মহিলা বাবার দ্বিতীয় স্ত্রী হয়, তবে এরা এত কান্নাকাটি করছে কেন?
এরা কি বাবার আগের পরিবার সম্পর্কে কিছুই জানত না? ইসোস, বাবাটাই বা কোথায় গেল? আমাকে এই বাসায় এনে সবার উদ্দেশ্যে কোনো ভনিতা ছাড়াই বলল, ও মায়া, আমার বড় মেয়ে সাবিহা, সাব্বির, ও তোমাদের বড় বোন। আজ থেকে ও তোমাদের সাথেই থাকবে। আর সাগরিকা, আমি জানি তোমাদের সবার মনেই অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমি এখন কোনো কিছুর জবাব দেওয়ার জন্য প্রস্তুত নই। তোমরা ধীরে ধীরে সবই জানতে পারবে। কথাগুলো একদমে বলেই বাবা আমার হাত ধরে এই ছোট্ট গেস্টরুমটায় এনে বলল, তুমি আজ থেকে এইখানেই থাকবে। বাসায় রুম 4টা। সরি, তোমাকে একটু ম্যানেজ করে নিতে হবে। বাকি 3টা রুমই সবার দখলে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমি বের হচ্ছি, রাতে ফিরব। ততক্ষণ সাবধানে থেকো। আমি কোনো কিছু বলার আগেই বাবা রুম থেকে বের হয়ে গেছে। ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে উপেক্ষা করে সে বের হয়ে গেছে। কারো প্রশ্নের কোনো জবাব সে দেয়নি। আমি আরও একবার ড্রয়িং রুমের দিকে তাকালাম। মোটামত মহিলাটি আবারও কাকে যেন ফোন করছে। তাকে বেশ বিরক্ত দেখাচ্ছে। মুরুব্বি টাইপ মানুষটার জন্যই যে সে এইখানে এখনো আছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি দরজার সামনে থেকে সরে এসে আমার রুমটার দিকে নজর দিল। 2 জন মানুষ থাকার মতো ছোট একটা খাট, একটা পড়ার টেবিল, একটা ওয়ার্ড্রোব, একটা ড্রেসিং টেবিল আর একটা আলনাও আছে। রুমটার সাথে এক্সট্রা একটা ওয়াশরুমও আছে। সবই ঠিক আছে, কিন্তু রুমটায় জানালা মাত্র একটা। আমার মনটা খারাপ হয়ে গেল। আগে যেখানে থাকতাম সেখানটা ছিল মফস্বল শহর। অত বড় বড় বিল্ডিং ছিল না। আমাদের বাসাটা 2 রুমের হলেও অনেক আলো বাতাস ছিল। চারপাশে গাছপালা ছিল। কিন্তু এই ঢাকার শহরে এসে তার দম বন্ধ লাগছে। আলো আছে যথেষ্ট, কিন্তু গাছপালা নেই। কি জানি এই ফ্ল্যাটটা কত তলায়? হ্যাঁ, মনে পড়েছে। বাবার সাথে যখন লিফটে আসলাম তখন বাবা 12তে প্রেস করেছিল। তার মানে এইটা 13 তলা। ভাবা যায়, পাহাড়ের চাইতেও উঁচু হয়তো। আমি জানালার কাছে গিয়ে নিচে তাকালাম। নিচে চোখ পড়তেই মাথাটা চক্কর দিয়ে উঠল। এত উপরে আমি তো আগে কখনোই উঠিনি। যাক, বাবা পাহাড়ে না নিয়ে গেলেও এইখানের এই এত উপরের বাসায় নিয়ে এসে পাহাড়ের স্বপ্ন পূরণ করেছে। হঠাৎ মনে হল, বাবা কি তার পরিবারের সাথে ঘুরতে যায় কখনো? হ্যাঁ, যায়। এই জন্যই তো ড্রয়িং রুমে তাদের সবার সমুদ্রের সামনের একটা ছবি দেখলাম। ইসোস, আমিও যদি সমুদ্র দেখতে পেতাম। আপু, বাবা কি আমাদের আর ভালোবাসবে না? ছোট ভাই সাব্বিরের কথায় ভ্রু কুঁচকে তাকে সাবিহা প্রশ্ন করে, বাবা যে তোকে ভালোবাসবে না, তোর এমন কেন মনে হচ্ছে? জানো, আমার বন্ধু জায়ান আছে না, ওর বাবাও আরেকটা বিয়ে করেছে। সেখানে ওর আরেকটা ভাইও আছে। এখন নাকি ওর বাবা আর ওকে ভালোবাসে না, শুধু ওর সেই ভাই আর ভাইয়ের মাকেই ভালোবাসে। ওদের সাথে থাকেও না। এখন কি বাবা ওই আপুটার মাকে আনতে গেছে? তাহলে আমাদের মায়ের কি হবে আপু? সাবিহা কষ্টের মাঝেও মুচকি হাসে। বাবা যে কেন এমন করল কে জানে। আর বাবা এখন কোথায় গেছে সে তাও জানে না। সাবিহার ইচ্ছে করছে মেয়েটাকে গিয়ে বলবে বাসা থেকে চলে যাও, কিন্তু আবার মনে হচ্ছে ওই মেয়ের ধারে কাছেও যাবে না। কেন সে এসেছে আমাদের বাড়িতে? আপু, মায়ের কাছে যাবে? মা অনেক কান্নাকাটি করছে। নানু মাকে সান্ত্বনা দিচ্ছে, আবার বকাঝকাও করছে।
আবার বাবাকে বলছে কুলাঙ্গার। আপু, কুলাঙ্গার কি? সাবিহার মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে গেল। এই জন্যই নানুকে ভালো লাগে না তার। কথায় কথায় বাবাকে ছোট করার চেষ্টা করে। আর এখন তো বাবাকে আর ছেড়ে কথা বলবে না মোটেই। বাবা যাই করুক না কেন, বাবাকে বাজে কথা বলার অধিকার নেই উনার। সাবিহার অনেক ইচ্ছে ছিল ওর একটা বোন থাকবে, বড় কিংবা ছোট, একটা হলেও হতো। সাব্বিরের জন্মের সময় সে খুব করে চাইতো হাসপাতাল থেকে মা যেন একটা বোন নিয়ে আসে, কিন্তু মা ভাই এনেছিল বলে সে ভীষণ রাগ করেছিল। একসময় সাব্বিরের প্রতি মায়া জন্মালেও একটা বোনের ইচ্ছে সবসময়ই ছিল তার। বাবা আজ তাকে সত্যি সত্যি একটা বোন এনে দিয়েছে, প্রায় তারই মতো দেখতে। কিন্তু আফসোস, সে এমন কোনো বোন চায়নি যে বোনের মা তার নিজের মা নয়। হলো তো হলো। আমি বলেছিলাম না, তুই এই ছেলের সাথে থাকলে জীবনেও সুখী হবি না? বলিনি তোকে? রাগে গজগজ করতে করতে নিজের মেয়েকে কথাগুলো বলে মরিয়ম খানম। সে সাবিহা আর সাব্বির এর নানু। সে একা একাই মেয়ের সাথে বকবক করছে, কিন্তু মেয়ে তার কথার কোনো জবাব দিচ্ছে না। মেয়ের দিকে একবার আর চোখে তাকালো সে। 3 মেয়ের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের মেয়ে এই মেয়েটাই। কিন্তু কে জানত মেয়ে প্রেমে পড়বে এক বেকার ছেলের উপর। অনার্স শেষ না করেই তার হাত ধরে বাড়ি ছেড়ে পালাবে, মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। যদিও মেয়ে বলেছিল সেই বেকার ছেলের ব্যাপারে, কিন্তু আমেরিকায় সিটিজেনশিপ পাওয়া ছেলের কাছে মেয়েকে না দিয়ে কোনো পাগলে বেকার ছেলের কাছে মেয়ে দিবে? তারাও রাজি হয়নি। মেয়েটি কি দেখেছিল সেই বেকার ছেলের মাঝে কে জানে, যে রাতের আধারে তার হাত ধরে পালাতে হলো? মেয়েকে চুপ করে বসে থাকতে দেখে সে আবার বলে, মিলেনি আমার কথা? আরে যে ছেলে তার বুড়ো বাপ মাকে শুধু টাকা পাঠিয়েই খালাস, তাদের সেবা যত্নের নাম নেয় না মুখেও, সেই কুলাঙ্গার যে সবই করতে পারে। তা এখন সে গেছে কই? তার সেই বউকে আনতে গেছে নাকি? তাকে নিয়ে আসলে তুই এখানে থেকে কি করবি? তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাবি। বলেছিলাম না তোকে, একদিন না একদিন তোকে আমাদের বাড়ি ফিরতেই হবে। মিলল তো কথা? সতীন নিয়ে আসবে মানে মেয়েটার মাকেও এইখানে নিয়ে আসবে? না, সব মিথ্যে, সব। সাগরিকা বারবার চোখ বন্ধ করে রাখছে আর ভাবছে, সে চোখ খুলবে, তার দেখবে যে সবকিছু ঠিকঠাক। সে বারবার চোখ বন্ধ করে নিজের মতো থাকতে চাইছে, কিন্তু নিজের মায়ের কথার জন্য কিছুই পারছে না। কিন্তু এখন মায়ের উপর ভীষণ বিরক্ত লাগছে তার। অন্য রুমেও যে যাবে, সেই উপায়ও নেই। এক রুমে সাবিহা, সাব্বির। আরেক রুমে তার ভাইয়ের বউ। এই রুমে তারা আছে, আর গেস্টরুমে মেয়েটা আছে। সাগরিকার ইচ্ছে হল একবার গিয়ে মেয়েটাকে সব জিজ্ঞেস করতে, কিন্তু ওর সামনে যেতেও কেমন যেন লাগছে। কেমন অনুভূতি সে জানে না। অস্বস্তি হচ্ছে কিংবা লজ্জা লাগছে, সে বুঝতে পারছে না ঠিক। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমি সেই ভোর রাতে খাবার খেয়েছি, তারপর আর কিছুই খাইনি। এতক্ষণ ক্ষুধা না লাগলেও এখন পেট জানান দিচ্ছে তার খাবার চাই। মায়ের মৃত্যুর দিনের কথাও মনে পড়ল আমার। মায়ের মৃত্যুর পর মনে হলো সে সবকিছুর উপরে উঠে গেছে। তার ক্ষুধা পিপাসা আর কিছুই নেই। কিন্তু 12 ঘন্টা পার হওয়ার আগেই ভীষণ ক্ষুধা আর পিপাসা পেয়েছিল। তার শুকনো মুখ দেখে খালাম্নি আমাকে খেতে দিয়েছিল। কিন্তু এইখানে কেউ তার আপন নয়, কেউ তার খবর নিবে না। সে খাবার খেলো নাকি না খেলো,
তাতে কারো কিছু যায় আসে না। তুমি কে? বাবা বলল, তুমি নাকি আমার বোন। তুমি কি আসলেই আমার বোন? একটা বাচ্চা ছেলের আওয়াজ পেয়ে আমি জানালার কাছে থেকে সরে আসি। বাচ্চাটা ভীষণ কিউট। আমি হেসে বলি, হ্যাঁ, আমি তোমার বোন। তুমি তো অনেক কিউট। তোমার নাম কি? সাব্বির। আমার আবার অতীতের কথা মনে পড়ে গেল। একটা ভাইবোনের খুব শখ ছিল আমার। ছোটবেলায় বন্ধুদের কারো ভাই বোন হলেই আমিও মায়ের কাছে ছুটে যেতাম। আমিও বায়না করতাম হাসপাতাল থেকে আমাকে একটা ভাই কিংবা বোন এনে দিতে। মা মাঝে মাঝে হাসত, আবার মাঝে মাঝে আমাকে বুকে জড়িয়ে নিয়ে হাপুস নয়নে কান্না করত। আমি কিছুই বুঝতে চাইতাম না। মাকে বলতাম বাবাকে বলবে বেশি করে টাকা দিতে। হাসপাতালে কেউ বাচ্চা না দিল ও যেন মা কিনে নিয়ে আসে। কিন্তু যখন সবকিছু বুঝতে শিখলাম, তখন আর এইসব বলে মাকে বিব্রত করতাম না। ভাবতেই অবাক লাগছে, আমারও এখন দুটো ছোট ভাইবোন আছে। আমি সাব্বিরের দিকে তাকিয়ে বললাম, তুমি কোনো ক্লাসে পড়ো ভাই? ক্লাস 4-এ পড়ি। তুমি আমাদের বাসায় কতদিন থাকবে? জানি না ভাই। তুমি এখানে কেন এসেছ? তুমি এসেছ বলে মা কান্না করছে। আপুও কান্না করছে আর কষ্ট পাচ্ছে। নানু বাবাকে বকাবকি করছে। জানো কি বলেছে? নানু বলেছে বাবা কুলাঙ্গার। আচ্ছা, কুলাঙ্গার কি? আমার ভীষণ খারাপ লাগলো বাবার জন্য, সবার জন্য। বাবা তো চাইলেই আমাকে নানা বাড়িতে দিয়ে আসতে পারত। আমার ভীষণ ক্ষুধা লেগেছিল, তাই বিস্কুট খাচ্ছি। মামি ভাত খাচ্ছে। আমার ভাত ভালো লাগে না। আপু, মা, নানু কিছুই খায়নি। তুমি কি কিছু খাবে? তোমার কি ক্ষুধা লেগেছে? না, আমি খাবো না। তুমি খাও। রাত 8টার দিকে বাবা বাসায় ফিরল। কলিং বেলের শব্দ পেয়ে সাব্বির ছুটে গিয়ে দরজা খুলে দিল। সাবিহাও ঘর থেকে বের হয়ে আসল। নানু কিছু বলতে চাইছিল, কিন্তু বাবা কিছু বলার সুযোগ না দিয়েই আমার ঘরে আসল। আমি বাবাকে দেখে হাসার চেষ্টা করলাম। বাবাও বিনিময়ে একটু হেসে আমার দিকে একটা ফোন দিয়ে বলল, তোমার ফোন? তোমার মামা, খালা আর নানির নাম্বার আছে সেভ করা। আমারটাও আছে। প্রয়োজন হলে আমাকে কল দিও। আমি অল্প হেসে জবাব দিল, আচ্ছা। তোমার মুখ দেখতে এমন লাগছে কেন? কেমন মরা মরা। খাওনি কিছু সারাদিন? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। বাবা হঠাৎ রেগে গিয়ে উচ্চস্বরে বলল, সাগরিকা। সাগরিকা, কোথায় তুমি? এখানে এসো জলদি। সাগরিকা মানে বাবার স্ত্রী। কিছুক্ষণ পরই এসে হাজির হল রুমটায়। আমি এই প্রথম ভালোভাবে উনার মুখের দিকে তাকালাম। গোলগাল চেহারা, বেশ স্নিগ্ধ দেখতে, বাবার সাথে খুব সুন্দর মানায় হয়তো। চোখের নিচে এখনো পানির চিহ্ন রয়েছে। উনি প্রায় সারাদিনই কেঁদেছে। বাবা আবার রেগে যাওয়া গলায় বলল, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? সারাদিন একটা মেয়ে না খেয়ে আছে, তুমি তাকে খেতে দাওনি কেন? সেই ভোর সকালে সে হালকা কিছু খেয়েছে, আর এখন 8টা বাজে। এখন ও কিছুই খায়নি। আমি মানছি ওকে মেনে নিতে তোমার সমস্যা হচ্ছে। তাই বলে একজন মানুষ হিসেবে কি তোমার ওকে খেতে দেওয়া উচিত ছিল না? বাবার কথা শুনে মহিলাটি অবাক হয়ে গেল। যেন বাবার কাছ থেকে এমন কিছু আশাই করেনি সে। কান্না চেপে রেখে বাবার চোখের দিকে তাকিয়ে বলল, ভোর সকালে খেয়েছে?
আমি আর আমার বাচ্চারা কখন খেয়েছে জানো তো? গতকাল রাতে। রাতে তুমি ফোন দিয়ে বললে যে সকালেই আসবে। ছেলে মেয়ে দুটো না খেয়ে তোমার জন্য বসেছিল, আর তুমি এসে ওকে রেখেই চলে গেলে। বলে গেলে ও তোমার বড় মেয়ে। এরপর কি আর আমাদের গলা দিয়ে খাবার নামে? তোমার বাকি বাচ্চা দুটো কাল রাতে খেয়েছে। সারাদিনই না খাওয়া। আমরা কার কাছে কৈফিয়ত চাইব? বাবা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার বাবাকে এইরকম অসহায় অবস্থায় দেখতে মোটেই ভালো লাগছে না। বাবার স্ত্রী বাবার দিকে এগিয়ে এসে খুব শান্ত অথচ দৃঢ় গলায় বলল, 18 বছরের সংসার জীবনে না হলেও 17 বছর ধরে ঠকাচ্ছ আমাকে। কেন? এর জবাব তো নিশ্চয়ই তোমার কাছে আছে। বলো তো আমাকে, কি ছিল না আমার মাঝে, যার কারণে তুমি অন্য নারীতে মত্ত হয়েছিলে? 18 বছর? উনাদের বিয়ের বয়স 18 বছর। কিন্তু আমার মায়ের সাথে বাবার বিয়ে হয়েছে 17 বছর আগে। তার মানে আমার মাই বাবার দ্বিতীয় স্ত্রী? আমার মাথা কাজ করছিল না। চোখ ঘোলা হয়ে আসছিল। মাথা অসম্ভব রকম যন্ত্রণা করতে লাগল। কিছু বুঝে উঠার আগেই আমি পড়ে যেতে নিলাম। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখলাম আমার মা আমার কাছে এসে বলছে, হাল ছেড়ো না মা, টিকে থাকো, যেভাবে পারো সেইভাবেই। আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিজভী আহমেদ। তীব্র অপরাধবোধ ঘিরে ধরেছে তাকে। মায়াকে সারা জীবন দূরে সরিয়ে রেখেছে সে, যাতে তার পরিবারের কোনো ক্ষতি না হয়, যাতে তার সাগরিকা কষ্ট না পায়। কিন্তু আজ নিজেই সে মায়ার জন্য ওকে কষ্ট দিল। তার তো বোঝা উচিত ছিল এই রকম একটা পরিস্থিতিতে কারোই খাবার খাওয়ার ইচ্ছে করবে না। টাকার জন্য কি না করেছে সে? একবেলা খাবার খাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য সে কেন যে সেদিন সেখানে গিয়েছিল। সে যদি সেদিন সেখানে না যেত তাহলে আজকের পরিস্থিতি ভিন্ন হতো। এখন তার কত টাকা, চাইলেই কত দামি খাবার সে খেতে পারে, পরিবারকে খাওয়াতে পারে, কিন্তু কারো খাওয়ার মতো অবস্থাই নেই। জীবনের একটা ছোট্ট ভুল সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে তার। খাবার খাবে না? রিজভী আহমেদ পিছনে না তাকিয়েও বুঝতে পারে এইটা সাগরিকা, তার অর্ধাঙ্গিনী, যে সুখে দুঃখে বিপদে আপদে সর্বক্ষণ তার পাশে ছিল। আর আজ তাকেই সে কষ্ট দিয়েছে। তার কথা ভাবেও নি সে। কথাটা মনে হতেই আপনা আপনিই মাথাটা নিচু হয়ে আসে তার। নিচু গলায় জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? হুমম, খেয়েছি। জানোই তো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আবার কারো মুখে কোনো কথা নেই। নীরবতা যে এতটা ভয়াবহ সেটা রিজভী ভালোভাবেই জানে। কিন্তু সাগরিকার আজকের নীরবতা সে মেনে নিতে পারছে না। সে চাইছে সাগরিকা তাকে প্রশ্ন করুক, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলোর অপেক্ষায় ছিল সে 17 বছর ধরে। তোমার মনে আছে সেই দিনটির কথা, যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম? এক ঠোঙ্গা বাদাম ছাড়া আর কিছুই খাওয়াতে পারোনি তুমি আমাকে। মাকে বলে এসেছিলাম দুপুরে বান্ধবীর বাসায় গিয়ে খাব, তাই না খেয়েই বাসা থেকে বের হয়েছিলাম। তোমার পকেটের অবস্থা তখন শূন্য। আমিও বুঝতে পেরেছিলাম আমার কাছে টাকা থাকলেও তোমার সম্মানে লাগবে বলে কিছু কিনে খেতে পারিনি। তবুও খুশি ছিলাম, কারণ তুমি আমার সাথে ছিলে। তোমাকে কখনোই বলিনি জানো তো, সেদিনের পর থেকে বাসায় খাবার খেতে গেলে খুব কম খাবার খাওয়ার চেষ্টা করতাম, কারণ জানতাম
তোমার সাথে থাকতে গেলে আমার খাবারের কষ্টও করতে হবে। আবার পিনপতন নীরবতা। রিজভি মাথা নিচু করে আছে। সাগরিকা আবার বলল, বলো তো, আমাদের সমাজে কোনো সম্পর্কটা স্বাভাবিক না? রিজভি আর চোখে সাগরিকার দিকে তাকাল। নিচু গলায় জবাব দিল, অবৈধ সম্পর্ক? উহু, না। তাহলে কি? কোনটা স্বাভাবিক না? সৎ মায়ের সাথে তার বাচ্চাদের সম্পর্ক। রিজভি মাথা নিচু করে রইল। সাগরিকা আবার বলল, জানো তো, কোনো মেয়েই কিন্তু চায় না সে কারো সৎ মা হবে। কোনো মেয়েই না। কারণ আমাদের সমাজে সৎ মায়েদের ভালো চোখে দেখা হয় না। মা যেমনই হোক, মা তো মাই। সে সৎ হোক বা নিজের জন্মদাত্রী মা। মা বাচ্চাদের সুপথে আনার জন্য আধমরা করলেও কেউ বলার নেই। কিন্তু সৎ মা যদি একটা ফুলের টোকাও দেয়, তাতেই সবার সমস্যা। ভুল বললাম? না, সাগরিকা ভুল বলেনি। সৎ মায়ের দেয়া কষ্ট আর কেউ না জানুক, রিজভি ভালোভাবেই জানে। 7 বছর বয়সে মা মারা গেলে বাবা পরের বছরই তাকে দেখাশোনার জন্য একটা অল্পবয়সী মেয়েকে বিয়ে করে এনেছিল। প্রথম প্রথম সব ভালো গেলেও সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায়। সৎ মায়ের ছেলেটা হওয়ার পর তো তার অস্তিত্বও ছিল না কারো কাছে। ওই বাড়িতে উঠতে বসতে যে যন্ত্রণা সে সহ্য করেছে, সেটা যেন কারো কপালে না জুটে। সে জানে সৎ মায়েরা ভালো হয় না। কিন্তু সে এটাও জানে সাগরিকা সবার থেকে আলাদা। মায়াকে সে ভালো না বাসলেও কষ্ট দিবে না। দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? মেয়ের বাবা মা টাকা পয়সার লোভে বউ মরা, বাচ্চাওয়ালা অর্ধবয়স্ক এক লোকের কাছে কমবয়সী মেয়েদের বিয়ে দেয়। আবার বিয়ের সময় সবাই এটাও বলে দেয়, বাচ্চা দেখাশোনার জন্যই মেয়েটাকে আনা হয়েছে। কোনো অযত্ন যেন না হয়। কুমারী মেয়েদের কত স্বপ্ন থাকে। বিয়ের পর স্বামীর হাত ধরে কোথাও ঘুরতে যাবে, রাত জেগে চন্দ্রবিলাস করবে। মাঝে মাঝে অভিমান করবে, স্বামী তার মান ভাঙাবে। কিন্তু এইসব মেয়েদের কপালে কি জুটে? সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাবার বানাও। তারপর বাচ্চার বাপের জন্য, পরিবারের সবার জন্য। তারপর সারাদিন বাড়ির কাজ আর কাজ। স্বামীর কাছে কেউ তার বিরুদ্ধে কথা বললেও সে মেয়েটাকেই দোষারোপ করবে। কেন? সে যে সৎ মা। ঠিক এই কারণেই। তার উপর তো আছেই প্রতিবেশীরা। বাচ্চার সাথে একটু চোখ গরম করে কথা বললেও বলবে মা ডাইনি। আবার বেশি আদর সোহাগ করলেও বলবে নিজের সংসার গোছাও, পান থেকে চুন খসলেই কৈফিয়ত দিতে হবে সবাইকে। এক মাঘে শীত যায় না জানো তো? ওই সৎ মায়ের হাতেও একসময় ক্ষমতা আসে। তখন এত বছরে তার উপর করা অন্যায়ের সব রাগ চলে যায় সেই মা মরা বাচ্চাটার উপর। কারণ তার জন্যই তাকে সবার গঞ্জনা সহ্য করতে হয়েছে একসময়ে। রিজভি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। তারও মনে পড়েছে তার বাবার দ্বিতীয় স্ত্রীকেও সবাই প্রথম দিকে এইভাবে কথা শোনাত। বিশেষ করে দাদি। বাবার চাইতে বয়সে অনেক ছোট ছিল সে। কত আর বয়স হবে তখন? 15 কি 16। রিজভির জন্য বাবার বাড়িতেও যেতে পারেনি সে। কিন্তু বিয়ের 6 বছর পর যখন দাদি বিছানায় পড়ে গেল, সংসারের চাবি তার হাতে আসলো, সেও ঠিক তাই করতে লাগল। তখন থেকেই রিজভির দুঃখের দিন শুরু। পাড়া প্রতিবেশীরাও তখন কিছু বললে সৎ মা উল্টো তাদের অনেক কথা শোনাত। সৎ মায়ের উপর রিজভির অনেক দিনের ক্ষোভ ছিল, রাগ ছিল। আজকে সাগরিকার কথাগুলো শুনে রাগগুলো যেন অভিমানে পরিণত হচ্ছে।
নিজেরই খারাপ লাগছে। তোমাকে এই কথাগুলো কেন বলছি বুঝতে পেরেছ? আমিও এখন কারো সৎ মা, কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই ওর সাথে খারাপ ব্যবহার করব না। কিন্তু ভালোবাসাও আশা করো না আমার থেকে। রিজভি একটা দীর্ঘশ্বাস ফেলল। সাগরিকা এবার ছলছল নয়নে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমার মধ্যে কিসের কমতি ছিল বলো তো, যার কারণে তুমি ওর মায়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলে? সাগরিকা, আমি জানি আমার কথাগুলো অবাস্তব শোনাবে, কিন্তু আমার ওর মায়ের সাথে কোনো সম্পর্ক কখনোই ছিল না। সাগরিকা এবার রাগে কান্না করতে গিয়েও হেসে ফেলল। পাগলের মতো হাসতে হাসতে বলল, তাহলে কি এখন এইটা বলছো যে এত বড় মেয়েটাকে আকাশ থেকে আল্লাহ টুপ করে দুনিয়াতে পাঠিয়েছে? বিশ্বাস করতাম যদি সে তোমার মতো দেখতে না হতো, কিন্তু তোমাদের দুজনকে দেখতে তো একেবারেই একরকম। আমাকে কি তোমার পাগল মনে হয়? বাচ্চারা খেয়েছে? কথা ঘুরানোর জন্য প্রশ্নটা করে রিজভি। মম, খেয়েছে। মাও খেয়েছে, এখন ঘুমুচ্ছে। আমাকে প্রশ্ন করবে না? প্রশ্ন করছো না কেন কোনো? আমি জানি তুমি বলবে না। বলার হলে 17 বছর আগেই বলতে। মম, বলবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাইলেও বলতে পারবো না। জানি, তাই জিজ্ঞেসও করব না আর। কিছুদিন পর হয়তো তুমি নিজেই জানতে পারবে সব। শুধু একটাই অনুরোধ, এই কয়েকটি দিন আমার কাছেই থেকো। আমাকে ছেড়ে যেও না। সাগরিকা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভয় পাচ্ছ? আমি চলে যাব ভেবে? না, যাব না, কখনোই যাব না। বাবার বাড়ি ছেড়ে রাতের আধারে সারা জীবনের জন্য তোমার কাছে এসেছিলাম। একবেলা খেলে 2 বেলা না খেয়ে থেকেছি। রাজকন্যা হয়ে জন্মেছিলাম। তোমাকে ভালোবেসে তোমার কুঁড়েঘরে এসে থেকেছি। কত কষ্ট করে এক কামরার ফ্ল্যাটে থেকেছি। তিল তিল করে টাকা জমিয়ে ফ্ল্যাট কিনেছি। এই ফ্ল্যাটটার অর্ধেক মালিক আমিও। দুঃখের সময় তোমার পাশে থেকেছি। তাহলে সুখের সময় কেন ছেড়ে যাব? তোমার কাছে চলে আসার জন্য বাবার মরা মুখটাও দেখতে পারিনি আমি। এইবার তোমাকেও হারাবো নাকি? কখনোই না। যেখান থেকে সারা জীবনের জন্য চলে এসেছি, সেখানে আবার চলে যাব নাকি? কখনোই না। কথাগুলো বলেই সাগরিকা ছাদ থেকে চলে যায়। রিজভি আহমেদের বেশ হালকা লাগে নিজেকে। যাক, এইবার আর সবকিছু থেকে তাকে পালিয়ে বেড়াতে হবে না। তার পরিবারকে হারানোর ভয় পেতে হবে না। মায়াকেও দূরে সরিয়ে রেখে কষ্ট পেতে হবে না। যতই হোক, সেও তো তারই মেয়ে, তার জীবনের প্রথম সন্তান। প্রথম বাবা ডাক শোনার অনুভূতির কথা সে ভুলবে কিভাবে? আজ রাতে ভালো ঘুম হয়নি। প্রথমত নতুন জায়গা, দ্বিতীয়ত ভয়। আজকে কিভাবে যেন সে অজ্ঞান হয়ে গেল। সারাদিনের অভুক্ততা আর ভয় থেকেই হয়তো। বাবা বলেছে কালকে আমাকে নতুন স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। সাবিহা, সাব্বির যে স্কুলে পড়ে, সেই স্কুলে। ওদের সাথেই নাকি স্কুলে যেতে হবে। সাব্বির এর সাথে আজকে একটু সখ্যতা গড়ে উঠলেও সাবিহার সাথে কোনো কথাই হয়নি। সে একবার ও আমার কাছে আসেনি। না আসাটাই স্বাভাবিক। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তবে বাবার দ্বিতীয় স্ত্রীকে আমার খারাপ মনে হয়নি। কিন্তু সাবিহার নানু আর মামিকে ভালো লাগেনি। আমার সাথে কিরকমভাবে কথা বলল, কেমন ঝাঝালো গলায়। কাছের মানুষদের সাথে কথা বলতে ইচ্ছে হলো ভীষণ। মনে পড়ল বাবা আমাকে যে মোবাইলটা দিয়েছে,
তার মাঝে নানির নাম্বার আছে। একবার মনে হলো নানিকে কল দিই। নানির নাম্বারে ডায়াল করেও কল ঢোকার আগ মুহূর্তে কেটে দিল মনে হলো আমি কল দিল নানি হয়তো আমার জন্য দুশ্চিন্তা করবে, ভাববে আমি এইখানে ভালো নেই, আমার জন্য এইখানের সবাই ভালো নেই। আবার নানিকে কল দিয়ে তাদের শুধু শুধু দুশ্চিন্তায় ফেলতে ইচ্ছে হলো না। খুব অস্থির লাগছিল। তাই জানালা খুলে দিল হু হু করে বাতাস আসতে লাগল। বাইরে তাকিয়ে দেখলাম লাল নীল অনেক বাতি জ্বলছে। নিচের দিকে ভয় ভয় তাকিয়ে দেখলাম অনেক গাড়িও চলছে। এই শহরের মানুষদের কত কাজ, রাতেও কাজের শেষ নেই। এই শহরে মানুষেরও অভাব নেই, কিন্তু আমাকে ভালোবাসার জন্য মানুষের বড়ই অভাব। সেই রাতটা কিভাবে শেষ হয়েছে জানি না। ফজরের আজান হওয়ার সাথে সাথেই আবার ঘুমটা ভেঙে গেছে। অভ্যাস মতো ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়ে আবার শুয়েছিলাম। দরজায় কড়া নাড়ার শব্দে উঠে গিয়ে দেখলাম বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, ঘুম ভালো হয়েছে মা? হুমম। শোনো, তোমার তো সামনের বছরই পরীক্ষা, সময় তো বেশি নেই। এখন ও রেজিস্ট্রেশন হয়নি তোমার আগের স্কুলে, তাই তোমাকে এত তাড়াতাড়ি এখানে আনতে পেরেছি। আমি এইখানের একটা স্কুলের সাথে তোমার ব্যাপারে আগেই কথা বলে রেখেছিলাম। আজকে আমরা যাব সেখানে ভর্তি করাতে তোমাকে। সাবিহা, সাব্বির এর সাথে তুমিও যাবে। সমস্যা হবে না তো? আমি মাথা নেড়ে না বললাম। বাবা আবার বলল, এই যা, স্কুলে তো যাবে, কিন্তু তোমার ব্যাগই তো কিনে আনা হয়নি, যাওয়ার সময় কিনে নিতে হবে। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের আবার মার্কেটেও যেতে হবে। বাবা, আমার ব্যাগ আছে, খাতা কলমও আছে, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আজকে থাক, আজ ওইগুলোই নিয়ে চলো। আজ রাতে না হয় আমি নতুন ব্যাগ কিনে এনে দিব তোমাকে। বাবা চলে গেলে আমার একটু ভালো লাগল। এই বাসায় সারাক্ষণ থাকতে আমার কেমন দমবন্ধ লাগে। নতুন স্কুলে গেলে তো তবু অনেকের সাথে মিশে ভালো লাগবে। আমার একা একা বসে থাকতে খারাপ লাগছিল। ভাবলাম একটু বের হব, বাবার কাছে যাব। কিন্তু তার আগেই সাব্বির আমার জন্য হাতে খাবারের প্লেট নিয়ে আসলো। 3টে রুটি আর একটা ডিম ভাজি। খাবারের পরিমাণ আমার জন্য অনেক বেশি, কিন্তু আমার খারাপ লাগল, ভীষণ খারাপ লাগল। আমি কি সবার সাথে একসাথে খাওয়ার অধিকার রাখি না? চোখের কোণে আপনা আপনি পানি চলে এলো। আমি চোখ মুছে খেতে যাব, তখন সাব্বির আমাকে বলল, এই তুমি কাঁদছ কেন? তোমার হয়েছে কি? তোমার কি খাবার ভালো লাগেনি? আমারও ডিম ভালো লাগে না, আমার জ্যাম পাউরুটি ভালো লাগে, কিন্তু মা আমাকে খেতে দেয় না, বলে ওইসব নাকি ভালো না। তুমি কি জ্যাম পাউরুটি খাবে? আমার জন্য আছে, তোমাকে দিব। আমার ভীষণ ভালো লাগলো। যাক, কেউ তো আছে আমার, যে আমার জন্য কিছুটা হলেও ভাবে, যে আমার চোখের পানি দেখে নির্দ্বিধায় নিজের পছন্দের জিনিস আমাকে দিয়ে দিতে পারে। আমি হেসে বললাম, না, আমি জ্যাম পাউরুটি খাব না, আমি রুটিই খাব। আচ্ছা, তোমার মা কই? সে কোথায় থাকে? মুখে খাবার দিতে গিয়েও আবার থেমে গেলাম। গলা ভারী হয়ে আসলো। কান্নামাখা গলায় বললাম, আল্লাহর কাছে চলে গেছে সাব্বির। তুই তাহলে আমাদের সাথে যাবি না? এইখানেই থাকবি? তোর বাচ্চারা এইরকম একটা বাজে পরিবেশে বড় হবে?
তাই চাস তুই? আমি যাওয়ার জন্য আসিনি মা। আমি এইখানেই থাকব। মৃত্যু ছাড়া আর কেউ আমাকে এইখান থেকে নিয়ে যেতে পারবে না। আজ মেয়েকে পাঠিয়ে দিয়েছে। কাল যদি তোর সতীন চলে আসে এইখানে, তাহলে কি করবি? সাগরিকা সাব্বিরের টিফিন প্যাক করতে গিয়ে থমকে দাঁড়ায়। না, এমন কখনোই হবে না। সে জানে রিজভি আর যাই করুক না কেন, তার সংসারে অন্য কাউকে আনবে না। বাবা বারবার তাড়া দিচ্ছে সবকিছু নিয়ে বের হতে, কিন্তু আমি দেরি করে ফেলেছি। আমার স্কুল ব্যাগের ভিতরেও আমার কিছু ড্রেস ছিল, সেগুলো গোছাতে গিয়ে দেরি হয়ে গেছে। একটার ভেতরে হাত দিতেই আমার মায়ের সেই ডায়েরিটা বের হয়ে আসলো। মায়ের কথাগুলো মনে পড়ে গেল। সাব্বিরের মাকে এইটা দিতে হবে, কিন্তু এখন সময় নেই। তাই ড্রেসিং টেবিলের উপরে রেখেই বের হয়ে আসলাম। আমি বের হওয়ার পরপরই সাবিহাও বের হলো ওর রুম থেকে। আমাকে দেখে ভ্রু কুঁচকে ওর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, উনি কোথায় যাচ্ছে? আমি থতমত খেয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা উত্তর দিল, ওকে ও তোমার স্কুলে ভর্তি করিয়ে দিব। ও মুখ গোমরা করে বলল, উনি গেলে আমি যাব না। সবাই আমাকে জিজ্ঞেস করবে উনি কে। আমি কি বলবো সবাইকে? কেন? ও তোমার যা হয় তাই বলবে। বলবে তোমার বড় বোন। আর তুমি তো বোন ভালোবাসো। সাবিহা হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই ওর মা বলল, সাবিহা, এখন এইসব বলার সময় নয়। সবার দেরি হয়ে যাচ্ছে। তোমার বাবাকেও আবার অফিসে যেতে হবে। কথা বাড়িও না। কিন্তু মা উনি। কোনো কিন্তু নয়। পরে কথা হবে। এখন যাও। আমার মন কিছুটা খারাপ হলেও গাড়িতে বসে অনেক ভালো লাগলো। আমার বাবার একটা গাড়িও আছে তাহলে। সারা জীবনের স্বপ্ন ছিল বাবার সাথে স্কুলে যাব। আজ সেই স্বপ্ন পূরণ হল। আমার ভাবতেই অনেক ভালো লাগছে। ইসোস, যদি আগের স্কুলের বন্ধুরা এইটা দেখতে পেত। সারাদিন ভালোই কেটেছে আমার। কিছু বান্ধবীও হয়েছে। বাসায় সাবিহার সাথেই এসেছি, এক গাড়িতেই। তবে এইবার ড্রাইভার গিয়েছিল আনতে। সাব্বিরের ক্লাস আগেই শেষ হয়ে যায়। তাকে আগেই নিয়ে আসা হয়েছে স্কুল থেকে। বাসায় এসে মায়ের ডায়েরির কথাটা মনে পড়ল। সাব্বির কোচিং এ গেছে। সাবিহা ওর রুমে। ওদের নানু আর মামিকেও দেখতে পাচ্ছি না। হয়তো চলে গেছে। এখন ওদের মাকে ডায়েরিটা দিয়ে আসতে হবে। এর চাইতে ভালো সময় হয়তো আমি আর পাব না। তাই যখন ডায়েরিটা নিতে ড্রয়িং টেবিলের কাছে গেলাম, আমার দমটা যেন বের হয়ে আসছিল। ডায়েরিটা সেই জায়গায় নেই। আমি তন্নতন্ন করে সারা রুম খুঁজলাম, কিন্তু হায়, কোথাও নেই। কি করব আমি এখন? মায়ের গোপন কথাগুলো কিভাবে জানব? কিভাবেই বা সাবিহার মাকে জানাব? মায়ের গোপন কথাগুলো কিভাবে জানব? কিভাবেই বা সাবিহার মাকে জানাব? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করব আমি এখন? একমাত্র ওই ডায়েরিটাই ছিল সবকিছু জানার উপায়। কিন্তু এইটা কে নিবে? এই ঘরে কে এসেছে আমি তো কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করার অধিকারও আমার নেই। কোনো উপায় না পেয়ে আমি ফ্লোরে বসে কাঁদতে লাগলাম। এই, তুমি কাঁদছ কেন? কি হয়েছে তোমার আবার? তুমি কি শুধু কান্নাই করো? মায়ের কথা মনে পড়ছে? নাকি ক্ষুধা লেগেছে? সামনে তাকিয়ে দেখলাম সাব্বির দাঁড়িয়ে আছে। আমি হতাশ গলায় বললাম, আমার খুব দামি একটা জিনিস হারিয়ে গিয়েছে। তাই আমি কাঁদছি।
কি হারিয়েছে তোমার? একটা ডায়েরি নাকি? আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? আরে, ওটা তো হারায়নি। আমি নিয়েছি। উপরে প্রজাপতির স্টিকার লাগানো ছিল তো। আমার অনেক ভালো লেগেছে। আমি একটা প্রজাপতি উঠিয়েছি। তুমি রাগ করবে না তো? আচ্ছা, দাঁড়াও। আর কেঁদো না। আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে। আমি এতক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচলাম। যাক, হারায়নি তাহলে। কিছুক্ষণ পরেই সাব্বির ছুটে এসে আমাকে ডায়েরিটা ফেরত দিল। আমি দুহাতে আগলে নিলাম সেটাকে। আমি মুচকি হেসে ওকে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি রাগ করনি তো? শোনো, আমি না ডায়েরির একটা। সাব্বির, মা ডাকছে। দুপুরে খেয়ে ঘুমুবে। চলো। সাবিহার কথায় আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। সাব্বির কি বলছিল তা আর শোনা হলো না। সাব্বির বাধ্য ছেলের মতো বোনের হাত ধরে চলে গেল। সাবিহা আমাকে এখনো মেনে নিতে পারেনি। না পারাটাই স্বাভাবিক। আমাকে বলেছে আমি যেন স্কুলে বেশি ঘোরাঘুরি না করি। আমাদের চেহারা যেহেতু প্রায় একই রকম, তাই সবাই হয়তো ওকে প্রশ্ন করবে আমার ব্যাপারে। আমি ব্যাপারটা বুঝেছি। ওর জায়গায় যে কেউ এইসবই বলবে। এমনকি আমিও হয়তো এইটাই করতাম। কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইলেই তাকে সেই সুযোগ দিব কেন? সাগরিকার মেজাজ খুব খারাপ। একে তো মনটা খারাপ, তার উপর তার মায়ের কথাগুলো। এখন আবার সাব্বিরও ঘুমুতে চাইছে না। সবকিছু মিলিয়ে নিজেকে পাগল পাগল লাগছে তার। সহ্য করতে না পেরে সাব্বিরের গালে একটা থাপ্পড় লাগিয়েছে। কাঁদতে কাঁদতে সাব্বির ঘুমিয়ে পড়লেও সাগরিকার ভীষণ খারাপ লাগছে। নিজের রাগটা বাচ্চা ছেলেটার উপর দেখালো। না, এমন করা উচিত হয়নি তার। নিজের বলতে এখন আর আছে কি তার? দুই সন্তান ছাড়া? সাব্বিরের কপালে চুমু খেয়ে ওর ঘর থেকে বের হওয়ার সময় লক্ষ্য করল সাব্বিরের পড়ার টেবিলের উপর একটা বাটি। বাটি ভর্তি পানি। তার উপর একটা কাগজের নৌকা ভাসছে। সাগরিকার ভালো লাগলো ব্যাপারটা। সাব্বির অনেক ক্রিয়েটিভ একটা ছেলে। কাগজ দিয়ে হাবিজাবি অনেক কিছুই বানিয়ে ফেলতে পারে সে। সাগরিকা পানি ভর্তি বাটি আর নৌকা নিয়ে কিচেনের দিকে গেল। পানি বেসিনে ফেলে দিয়ে নৌকাটাও ময়লার ঝুড়িতে ফেলে দিতে গেলে লক্ষ্য করল ভিতরে কিছু লেখা আছে। বেশ সুন্দর হাতের লেখা। সাগরিকা ভাবল হয়তো সাবিহার। তাই নৌকার ভাঁজ খুলতে খুলতে সাবিহার রুমের দিকে যেতে লাগল। কিন্তু এ কি? এটা তো একটা চিঠি, সাবিহার লেখা নয়। অন্য কারো। কাগজটা প্রায় ভিজেই গেছিল। সাগরিকা হন্তদন্ত হয়ে রুমে এসে ফ্যান ছাড়লে কিছুক্ষণের মধ্যেই কাগজটা শুকিয়ে যায়। সাগরিকা চিঠিটি পড়তে শুরু করে। প্রিয় সতীন আমার, আশা করি ভালো আছেন। যদিও জানি যে ভালো নেই আপনি, ভালো থাকার কথাও না। মায়া গিয়ে হয়তোবার আপনার সাজানো সংসারটা এলোমেলো করে দিয়েছে। আপনি অনেক ভাগ্যবতী জানেন তো? খুব ভাগ্যবতী। এই চিঠিটা যখন আপনি পড়ছেন, তখন আমি এই পৃথিবীতে নেই। মায়া হয়তো আপনাকে ডায়েরিটা দিয়েছে। মায়া তো আর জানত না যে আমি সবার জন্য আলাদা চিঠি রেখেছি। মায়া আর আমাদের স্বামীর জন্য না ভুল বললাম। আপনার স্বামীর জন্যও আলাদা চিঠি আছে। দয়া করে আপনি তাদেরকে তাদের চিঠিগুলো দিয়ে দিবেন। আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি আপনার স্বামীকে ভালোবাসি। আমার জীবনের প্রথম ভালোবাসা সে। যখন তাকে ভালোবাসলাম, তখন জানতাম না যে সে বিবাহিত। যখন জানতে পেরেছি, ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
আমি পুরোপুরি তাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সে ভালোবেসেছে আপনাকে। আপনার জন্য নিজের পরিবারকে ছেড়ে এসেছে, এইটাই প্রথমে শুনেছিলাম। কিন্তু পরে শুনেছি ব্যাপারটা আলাদা। মায়ার জনটা কিভাবে সেটা আমি চিঠিতে বলতে পারবো না। দয়া করে আপনি ডায়েরিটা পড়ে নিবেন। আপনার স্বামীর কোনো দোষ নেই। সব দোষ আমার। আমার সামান্য একটা ভুলে আমাদের সবার জীবন নষ্ট হয়ে গেছে। তবে যেহেতু আমার ভুলেই আমার জীবন নষ্ট হয়েছে, তাই আমি আমার মেয়েকে নিয়েই সুখী ছিলাম। আপনার স্বামী আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে এই অনেক। বেচারা অনেক ভয় থাকত। আপনাকে হারানোর ভয়। আপনি তো একজন মা। আপনিও প্রেগন্যান্সির জার্নিটা করেছেন। জানেন তো মেয়েদের কত কষ্ট হয় এই সময়টাতে। আমারও হয়েছে। আমার কাছে এমন কেউ ছিল না যে আমাকে একটু ভরসা দিত। আমি আমার মায়ের কাছেই ছিলাম। কিন্তু সে শুধু আমার দায়িত্বই পালন করেছিল, আমাকে ভালোবাসেনি। কারণ আমার ভুলের কারণে আমি তখন নিজের জন্মদাত্রী মায়ের কাছেও ঘৃণার পাত্র ছিলাম। রাতের আধারে মায়াকে জন্ম দিয়েছিলাম, হাসপাতালে যাওয়ার উপায় ছিল না। আপনার স্বামী তখনও আসেনি। সে এসেছিল টানা 14 দিন পরে। আমি তখন মোটামুটি সুস্থ। মেয়েকে নিয়ে তার কোনো আহ্লাদ ছিল না। সে এমন কোনো সন্তানের বাবা হতে চায়নি যার মা আপনি নন। কত কষ্ট করে মায়াকে এত বড় করেছি আমি নিজেই জানি। আপনি যখন প্রথমবার প্রেগন্যান্ট হলেন, আমি দূর থেকে দেখেছিলাম তার ব্যস্ততা। প্রায় প্রতি মাসেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখেছি। আপনার মেয়ে সাবিহার জন্মের সময় হাসপাতালের করিডোরে তাকে পাগলের মতো ছুটাছুটি করতে দেখেছি। আপনার অবস্থা কিছুটা খারাপ ছিল। সে আপনাকে চেয়েছিল। বলেছিল আমার সাগরিকার যেন কিছু না হয়। তারপর যখন আল্লাহর দয়ায় দুজনই সুস্থ ছিলেন, তখন মেয়েকে নিয়ে তার আবেগ আর ভালোবাসা ছিল দেখার মতো। জানেন, আমার নিজের জন্য একটুও খারাপ লাগেনি। খারাপ লেগেছে নিজের মেয়ের কথা ভেবে। আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু যেভাবেই হোক মেয়েটা তো উনারই ছিল। কিন্তু পরক্ষণেই ভেবেছিলাম, আমাকে উনি ধর্মীয়ভাবে সম্মান দিয়েছেন, তাই তো অনেক। না হলে তো আমার মেয়ে সমাজের কাছে জারজ হিসেবে গণ্য হতো। আপনি কিন্তু আমাকে চিনেন। এর আগেও কয়েকবার দেখা হয়েছিল। আমাকে আপনার না চেনারই কথা। একদিন আপনার ভার্সিটিতে গিয়ে আপনার ক্যান্টিনের বিল মিটিয়েছিলাম। আপনি আমাকে অনেক ধন্যবাদ দিয়েছিলেন। বলেছিলেন আমি নাকি মহান। আমার মতো মানুষ হয় না। আমি আসলে আপনাকেই দেখতে গিয়েছিলাম। আপনি আমার চাইতে আহামরি কিছু ছিলেন না। মানতে পারছিলাম না যে আমি যাকে ভালোবাসি, তার সাথে আপনি ততদিনে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছেন। আমার বারবার মনে হয়েছে আপনি উনার যোগ্য না। উনার পাশে আমার কাছে আপনাকে বেমানান মনে হয়েছে। আরও একবার দেখা হয়েছিল। তখন মায়ার 6 বছর। মাথা ফেটে গিয়েছিল ওর। আপনি সাবিহাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। মায়ার অনেক ব্লিডিং হচ্ছিল। ব্লাডের প্রয়োজন ছিল। মনে আছে কি, আপনি সেদিন আমার মেয়েকে রক্ত দিয়েছিলেন? আমাকে চিনতে পারেননি। কারণ ততদিনে স্মার্ট আমি এক পহেজগার মানুষে পরিণত হয়েছি। পরনে ছিল আমার বোরকা নিকাব। সেদিন আমি আপনার দুহাত জড়িয়ে বলেছিলাম আপনি মহান। আপনার মতো মানুষ হয় না। কি আজব দুনিয়া, তাই না? আমি আপনাকে সবার সামনে ছোট করতে আপনার বিল দিয়েছিলাম। যদিও ক্যান্টিনের মালিককে আমি টাকা খাইয়ে আপনাকে অপমান করতে উস্কেছিলাম। আবার আমিই আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম।
আর আপনি নিঃস্বার্থভাবে আমার মেয়েকে রক্ত দিয়েছিলেন। আমি চেয়েছিলাম আপনার স্বামীর সাথে সংসার করতে, আপনাকে সরিয়ে দিতে, কিন্তু আল্লাহর ইচ্ছে হয়তো আলাদা ছিল, তাই আমাকেই তার থেকে আলাদা আলাদা করে দিয়েছে। আমি একা থাকলে হয়তো সবকিছু আলাদা হতো, কিন্তু আমার মাঝে মায়া ছিল, ওকে আমি ফেলতে পারিনি। ওর তো কোনো দোষ ছিল না। আমার ভুলের জন্য আমি একটা নিষ্পাপ প্রাণকে তো হত্যা করতে পারি না, সেই অধিকার তো নেই আমার। আমি আপনার স্বামীকে নিজের করতে পারিনি, তবে তার অংশ তো আমার সাথে ছিল। আমার খুব কঠিন একটা অসুখ হয়েছিল, আমি জানতাম আমি বাঁচব না। আমার মা চেয়েছিল মায়াকে তাদের কাছে নিয়ে যেতে, কিন্তু মায়ার ইচ্ছে ছিল একটা পরিবার, মা, বাবা, ভাইবোন নিয়ে থাকবে সে। আমার কাছে ভাইবোনের আবদার করত, কিন্তু এইটা তো অসম্ভব ছিল। আমাদের মাঝে তো কোনো সম্পর্কই ছিল না। আপনাদের তো দুটো বাচ্চা আছে, ওর ভাইবোনের আশা পূরণ হবে। আমি জানি মায়াকে মেনে নিতে আপনার সময় লাগবে, তবুও আমি অনুরোধ করছি আপনাকে, ওকে ভালো না বাসলেও ওকে একটু ভালো রাখবেন। আমি মা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি। আমার মেয়ে 22 বছর বয়সে পা দিল, তাকে ডায়েরিটা পড়তে দিন, তার আগে না। আমি চাই না আমার মেয়ে আমার কারণে লজ্জিত হোক এত অল্প বয়সেই। ওর খুব শখ ও ডাক্তার হবে, আপনি দয়া করে ওকে সেই সুযোগটাও ওকে দিন। আমি জানি আপনার কাছে থাকলে ও অনেক ভালো কিছু জানবে, শিখবে, কারণ আপনি অনেক ভালো একজন মানুষ, আমার চাইতেও ভালো। আপনি ওর মা হবেন, কথায় বলে না, মা ভালো তো মেয়ে ভালো। আমি চাই না আমার মেয়ে আমার মতো খারাপ মায়ের পরিচয় বেড়ে উঠুক। আপনার স্বামী সারাটা জীবন আমার জন্য ভয় থেকেছে, কবে আপনি জেনে যাবেন এই ভয়? এখন আর ভয় পেতে হবে না। তাকে বলবেন আমাকে ক্ষমা করতে, আপনিও আমাকে ক্ষমা করবেন যদিও আমি ক্ষমার অযোগ্য। মায়াকে দেখে রাখবেন, আর মায়ার বাবাকেও, তাকে বলবেন আমি সত্যিই তাকে ভালোবেসেছিলাম। সে আমাকে শেষ সময়ে এসে ডিভোর্স দিয়েছেন। আমি ভেবেছিলাম এই জীবনে না হোক, পরকালে আমি হয়তো তাকে পাব, কিন্তু উনি সেই পথও খোলা রাখেনি। তবুও তাকে বলবেন এই অভাগী তাকে সত্যিই ভালোবেসেছিল। ইতি। মায়ার মা। চিঠিটি পড়ে স্তব্ধ হয়ে গেল সাগরিকা। তার মানে আসলেই রিজভির কোনো দোষ নেই? না, তাকে সবটা জানতে হবে। মায়ার কাছে যে ডায়েরিটা আছে সেটা নিতে হবে। আমি ডায়েরিটা হাতে পাওয়ার পর নিশ্চিন্ত মনে গোসলে ঢুকেছিলাম, তবে যাওয়ার আগে ডায়েরিটা ব্যাগের ভিতরে রেখেছিলাম, যাতে আবার কেউ নিয়ে না যায়। গোসল থেকে বের হয়েও আমার চক্ষু ছানাবড়া। সাবিহার মা এসেছেন আমার রুমে। বাবা এখন বাসায় নেই। এখন কি উনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন? আমার ভীষণ ক্ষুধাও পেয়েছে। এখন খেতে দিবে কে আমাকে? আমি উনাকে দেখে আমতা আমতা করে বললাম, আপনি এখানে? তোমার মায়ের ডায়েরিটা নিতে এসেছি। ওটা তো তোমার মা আমার জন্যই পাঠিয়েছেন, তাই না? আমি অবাক হয়ে গেলাম। মায়ের ডায়েরির কথা উনি কিভাবে জানলেন? তবে আমি আর কথা না বাড়িয়ে উনার হাতে ডায়েরিটা দিয়ে দিল। উনি চলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বললেন, টেবিলে তোমার খাবার দেওয়া আছে, চাইলে এখানে এনেও খেতে পারো, আবার টেবিলে বসেও খেতে পারো মায়া। উনি মুচকি হেসে আমার রুম থেকে চলে গেল। আমার খুব ভালো লাগল। এই প্রথম উনি আমার দিকে তাকিয়ে হেসে কথাগুলো বলল।
অল্পতেই বেশ ভালো লাগলো আমার। আমি খুশি মনেই টেবিলে খেতে গেলাম। কিন্তু আমি যদি জানতাম টেবিলে বসে খাবার অপরাধে আমাকে এত অপমান সহ্য করতে হবে, তবে সেখানে খাওয়া তো দূর, আমি সেখানে যেতামও না। চলবে।